বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমত যে 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে আমরা যদি একটু দেখি। 1 নম্বরে আমাদেরকে বলা আছে যে ভাগ করো। তো একের বেশ কয়েকটি প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলো আগে সমাধান করব। তাহলে 1 নম্বরে বলা আছে ভাগ করো। তো একের একে দেওয়া আছে ৫৭,২৪৯ ভাগ ২২৮। তো আমাদের বাম অংশে যে সংখ্যাটি থাকে, যেমন এখানে বাম অংশে আছে ৫৭,২৪৯, এই সংখ্যাটি হচ্ছে ভাজ্য। আর ডান অংশে যে সংখ্যাটি আছে এটা হচ্ছে ২২৮, এটা হচ্ছে ভাজক। তো আমরা জানি যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয়, তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা এভাবে লিখব ৫৭,২৪৯, এটা লিখব হচ্ছে এখানে। এরপরে অর্থাৎ ভাজ্যটা আমরা লিখব হচ্ছে এরকম একটা আমরা খাড়া দাগ দেব। এই খাড়া দাগের ডান পাশে লিখব হচ্ছে ভাজ্যটা আর বাম পাশে লিখব হচ্ছে ভাজকটা, ঠিক আছে। আর এইখানে এই খাড়া এপাশে আবার হচ্ছে একটা দাগ দেবো। এই দাগের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভাগফল, ঠিক আছে। আশা করি এগুলো তোমরা অবশ্যই জানো। তো এখন আমাদের যে হচ্ছে ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, দেখতে হবে আমাদের ভাজকটা কয় অঙ্ক বিশিষ্ট। তো এখানে ভাজকটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। তো আমাদের ভাজ্য সর্বপ্রথম 3টা অঙ্ক নিতে হবে, ঠিক আছে। প্রথমের দিক থেকে 3টা অঙ্ক নিতে হবে, যেমন 5, 7, 2 আমরা নেব। এই যে 3টা অঙ্ক নিলাম, যেহেতু আমাদের ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। তো নেওয়ার পরে দ্বিতীয়ত আমাদেরকে দেখতে হবে এই 3 অঙ্ক বিশিষ্ট যে ভাজ্যটা নিলাম এটা আসলে ভাজকের সমান নাকি ভাজকের চাইতে বড় না ভাজকের চাইতে ছোট। যদি ভাজকের সমান অথবা ভাজকের চাইতে বড় হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ভাগ করতে পারবো। কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট নেওয়ার পরেও যদি দেখা যায় যে সংখ্যাটি হয় সেই সংখ্যাটি আমাদের প্রদত্ত যে ভাজক আছে সেই ভাজকের চাইতে ছোট, সেক্ষেত্রে আমাদের পরবর্তী আরও একটি অঙ্ক নিতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা অঙ্কগুলো করতে করতে সেটা আমরা বুঝতে পারবো। তো দেখো, যেহেতু এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এটা ভাজকের চাইতে বড়, সেক্ষেত্রে আমরা ভাগ করতে পারবো। তো আমরা যদি 2 বার দেই সেক্ষেত্রে হয় হচ্ছে 456। অর্থাৎ আমরা যদি হচ্ছে 572কে 228 দ্বারা ভাগ করি তাহলে 2 বার যায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে 456। তো এটা যদি আমরা বিয়োগ করি, 12 থেকে 6 বার দিলে 6, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 5 6, 7 থেকে 6 বার দিলে 1, হাতে থাকে না, 5 থেকে 4 বার দিলে 1, ঠিক আছে। তো এখানে এখন আমাদের প্রদত্ত সংখ্যা হয় হচ্ছে 116। তো 116 কিন্তু হচ্ছে আমাদের প্রদত্ত যে ভাজক আছে তার সাথে ছোটো, তার কারণে আমরা পরবর্তী আরও একটা অঙ্ক 4 নামালাম, ঠিক আছে। এখন হলো 1164। এখন আমরা এই 1164কে 1164-র ভিতরে দেখব 228 কতবার যায়। যদি আমরা 5 বার দেই তাহলে হয় হচ্ছে কত, 1140, ঠিক আছে। এই কারণে আমরা এখানে 5 নিয়েছি। আর এখানে যে আমরা 4 অঙ্কটা নিয়েছিলাম সেই 4 অঙ্কের মাথার উপরে সোজাই হচ্ছে এই সংখ্যাটা যতবার গেল সেই সংখ্যাটা এই 4 অঙ্কের মাথার উপরে নেব। এখানে আমরা হচ্ছে প্রথমত 3 অঙ্ক নিয়েছিলাম, সর্বশেষ ছিল হচ্ছে 2। তো এখানে যে ভাগ করে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে সর্বশেষ যে সংখ্যাটা সেটার মাথার উপরে বসবে, ঠিক আছে। তো এখানে 5 বার দিলে তাহলে আমাদের হয় কত, 1140। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে এখানে 4, 6 থেকে 4 বার দিলে 2, 1 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, আমরা বাম পাশে 0 বসাবো না। তো এখন হয় 24। তো পরবর্তী আরও একটা অঙ্ক আছে, আমরা সেটা নামাবো। এখন 249-এর ভিতরে 228 যায় হচ্ছে একবার, তো একবার গেলে হয় 228। তাহলে 9 থেকে 8 বার দিলে 1, 4 থেকে 2 বার দিই তাহলে 2, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তো এখানে হচ্ছে ভাগশেষ আমরা পাইলাম হচ্ছে 21। তাহলে ভাগফল দেখা গেল 251 আর ভাগশেষ হচ্ছে 21, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 1 নং কোশ্চেনের 1-এর অ্যান্সার। তো এখন আমরা দেখবো যে 2 নং কোশ্চেনটা। তো এখানে আমাদের হচ্ছে ভাজক 3 অঙ্ক বিশিষ্ট 523। এখন আমরা যদি ভাজ্য প্রথমত 3টা অঙ্ক নেই, 429 যদি নেই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ভাজকের চাইতে ছোট হয়। তো ভাজকের চাইতে ছোট হওয়া যাবে না, হয় ভাজকের সমান হবে অথবা ভাজকের চাইতে বড় হতে হবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী আরও একটা অঙ্ক 3 নেব। এখন হয় হচ্ছে 4393, ঠিক আছে। এখন 4393-এর ভিতর দিকে 523 কতবার যায়, যদি আমরা 8 বার দিই তাহলে হয় হচ্ছে 4184, ঠিক আছে। তো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসলে কত হয়, 13 থেকে যদি আমরা 4 বার দিই তাহলে 9, হাতে থাকে 1, 1 আর 8 9, 9 9 মিলে গেলে 0, 3 থেকে 1 বার দিলে 2, 4 4 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে 209। তো এখন আমরা কি করব, যেহেতু 209-এর ভিতরে 523 যায় না, পরবর্তী আরও একটি অঙ্ক আছে, আমরা সেই অঙ্কটি এখানে নেব। তাহলে কত হয়, 2000
92। তো আমরা এখন দেখব 2092-এর ভিতরে 523 কত বাদ যায়। তো আমরা যদি 4 বাদ দিই তাহলে 2092 হয়। তো এক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকতেছে কি 0। তাহলে ভাগফল হচ্ছে 84 আর ভাগশেষ হচ্ছে 0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের যে 3 নং কোশ্চেনটা আছে আমরা এখন একটু সেটা দেখার চেষ্টা করব। তাহলে 3 নং কোশ্চেনটার ক্ষেত্রে এখানে আমাদের ভাজ্য দেওয়া আছে কত 32,637 আর ভাজক হচ্ছে 303। তো আমরা প্রথমত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নেব ভাজ্য থেকে। তাহলে 326 হয়, 326-এর ভিতরে 303 এক বাদ যায়, তো আমরা এক বাদ দেই। তাহলে এখান থেকে অবশিষ্ট থাকে কত 6 থেকে 3 বাদ দিলে 3, এখানে 2, ঠিক আছে 23। তো পরবর্তী আরও একটা অঙ্ক নেব 3, তাহলে 233। কিন্তু আমাদের ভাজক হচ্ছে কত 303। তো 233-এর ভিতরে কি 303 যায় না, ঠিক আছে। তো এই কারণে আমরা হচ্ছে ভাগফলে একটা শূন্য নেব, ঠিক আছে। এখানে একটা শূন্য নিয়েছি, সেই শূন্য দ্বারা আমরা ভাজককে গুণ করব। তো শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, সেই শূন্যটা আমাদের প্রদত্ত যে ভাজ্যটা সেটার নিচে বসাবো, নিচে বসায় বিয়োগ করব। তাহলে 233 হয়। অর্থাৎ 233 থেকে শূন্য বাদ দিলে 233। পরবর্তী যে 7 একটা অঙ্ক আছে আমরা সেটা এখানে নামাবো, ঠিক আছে। তো এখন দেখব 2337-এর ভেতরে 303 কয় বাদ যায়। আমরা যদি 7 বাদ দিই তাহলে হয় হচ্ছে 2121। তো এখান থেকে যদি বিয়োগ করি 7 থেকে 1 বাদ দিলে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসে না। তো এখানে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 107 আর ভাগশেষ পাইলাম হচ্ছে 216, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা 3 নং যে কোশ্চেনটা আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ভাগশেষটা ভাজকের চাইতে কী হবে, অবশ্যই ছোট হতে হবে। ভাগশেষটা কী হবে, ভাজকের চাইতে অবশ্যই ছোট। যেমন এখানে 303 হচ্ছে আমাদেরকে ভাজক, আর ভাগশেষটা কত 216। যদি 303 অথবা 303-এর চাইতে বড় হতো তাহলে কিন্তু ভাগ যাইতো। তো যদি ভাগ না যায় সেক্ষেত্রে কী হতে হবে, অবশ্যই ভাগশেষটা ভাজকের চাইতে ছোট হতে হবে, তাই না। আচ্ছা, এখন আমরা যদি 4 নং কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, তো 4 নং কোশ্চেনের আচ্ছা আমরা যদি 4 নং কোশ্চেনটা একটু দেখি, তো এক্ষেত্রে আমাদের হচ্ছে ভাজ্য হচ্ছে 20,387 আর ভাজক হচ্ছে 406। তো 406 যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, আমরা প্রথমত 3 অঙ্ক বিশিষ্ট যদি নেই তাহলে 203 হয়। 203-এর ভিতরে 406 যায় না, তার কারণে পরবর্তী আরও একটা অঙ্ক 8 নেব। এখন 2038-এর ভিতরে 406 কয় বাদ যায়, আমরা যদি 5 বাদ দিই তাহলে হয় 2030। তাহলে 8 থেকে 0 বাদ, আচ্ছা তাহলে এখানে আমার দেখা যাচ্ছে 8 থেকে যদি 0 বাদ দিই তাহলে 8, 3, 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, 0, 0, 2, 2 মিলে গেলে 0। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 8। তো পরবর্তী আরও একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা নামালাম। তো নামানোর পরে দেখা যাচ্ছে কি 400, যে সংখ্যাটা 87 সেটার ভিতরে 406 যায় না পরবর্তী অঙ্কটা নামানোর কারণে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ভাগফলে একটা শূন্য নেব, সেই শূন্য দ্বারা আমরা ভাজককে গুণ করব। তো গুণ করলে আসলে শূন্যই হবে, সেই শূন্যটা আমরা প্রদত্ত যে ভাজ্য সেটার নিচে বসে বিয়োগ করব। তো বিয়োগ করলে আসলে 87 হবে। তো এটা অবশ্যই আমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে ভাগফল এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 50 আর ভাগশেষ পাইলাম হচ্ছে আমরা 87। তো আমরা এখন যদি একটু 5 নং কোশ্চেনটা দেখি, তো এখানে আমাদের ভাজ্য হচ্ছে 53,352, ভাজক হচ্ছে 702। তো আমরা প্রথমত যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিই, যেহেতু ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তো 533 হয়। 533-এর ভিতরে 702 যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, পরবর্তী আরও একটা অঙ্ক নেব। তাহলে কত হয়, 5 যদি নেই তাহলে 5335। এখন দেখব 5335-এর ভিতরে 702 কবার যায়। তো আমরা যদি 7 বাদ দিই তাহলে দেখা যায় 4914 হয়, ঠিক আছে। তো আমরা যদি এখানে বিয়োগ করি, 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 13 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে 4, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তো 421, পরবর্তী আমরা একটা অঙ্ক নামালাম 2, যে অঙ্কটা আমাদের আছে। তাহলে এখন 4212, 4212-এর ভিতরে 702 কবার যায়, আমরা যদি 6 বাদ দিই তাহলে দেখা যাচ্ছে যে 4212ই হয়। সেক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকছে না। তাহলে ভাগফল আমরা পাইলাম হচ্ছে 76 আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। আশা করি আপনারা 5 নং কোশ্চেনটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমরা একটু 6 নং কোশ্চেনটা যদি দেখি, তাহলে 6 নং কোশ্চেনে আমাদের ভাজ্য হচ্ছে 49,800 আর ভাজক হচ্ছে 230। তো আমরা প্রথমত 3 অঙ্ক বিশিষ্ট ভাজ্য নেব, যেহেতু ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে 498 হয়। তো 498-এর ভিতরে 230 কয় বাদ যায়, যদি আমরা 2 বাদ দিই তাহলে 460 হয়। আচ্ছা, আমরা যদি এখন বিয়োগ করি তাহলে 8, 9 থেকে 6 বাদ দিলে 3, 4 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে 38। তো পরবর্তী যেহেতু দুইটা আরও শূন্য আছে, অঙ্ক আছে, তো আমরা একটা অঙ্ক নামাইলাম 0, তাহলে 380 হয়। 380-এর ভিতরে 230 এক বাদ যায়, এক বাদ দিলে তাহলে এখানে 230, যদি বিয়োগ করি তাহলে 0, 8 থেকে 3 বাদ দিলে 5, 3 থেকে 2 বাদ দিলে 1,
এরপরে পরবর্তী আরও একটা শূন্য আছে, আমরা সেই শূন্যটা নামাইলাম, তাহলে 1500 হলে এখন দেখব 1500-র ভিতরে 230 কয়বার যায়। তো আমরা যদি হচ্ছে 6 বাদ দিই তাহলে হয় 1380, ঠিক আছে। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে 0, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 3 4, 5 থেকে 4 বাদ দিলে 1, বাম 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তো এক্ষেত্রে আমাদের ভাগফল হচ্ছে 216 আর ভাগশেষ হচ্ছে 120, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে 7 নং কোশ্চেনটা আছে আমরা একটু সেটা দেখব। তো 7 নং কোশ্চেনটা হচ্ছে, এখানে আমাদের ভাজ্য হচ্ছে 54,001 আর ভাজক হচ্ছে 907। যেহেতু ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, আমরা ভাজ্য প্রথমত 3 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 540 যদি নেই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেক্ষেত্রে ভাগ যায় না। পরবর্তী আরও একটা অঙ্ক নেব, শূন্য আরও একটা নেব, তাহলে 5400 হয়। তো সেক্ষেত্রে 5400-এর ভিতরে এখন 907 কয়বার যায়, যদি আমরা 5 বাদ দিই তাহলে হয় হচ্ছে 4500, তাহলে কত হয় 4535, কিন্তু এখানে আমাদের 5400, ঠিক আছে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, 1 আর 3 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 5 6, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, ঠিক আছে। তাহলে কত হলো 865। তো পরবর্তী আরও একটা আছে, অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা নামাইলাম, তাহলে 8651। এখন দেখবো 8651-এর ভিতরে 907 কয়বার যায়। আমরা যদি হচ্ছে 9 বাদ দিই তাহলে হয় হচ্ছে 8163, ঠিক আছে, 8163। তো আমরা যদি এখন বিয়োগ করি, 11 থেকে 3 বাদ দিলে 8, হাতে থাকে 1, 1 আর 6 7, তাহলে 15 থেকে যদি 7 বাদ দিই 8, হাতে থাকে 1, 1 আর 1 2, 6 থেকে 2 বাদ দিলে 4, 8 8 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তো এই ক্ষেত্রে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 59 আর ভাগশেষ পাইলাম হচ্ছে 488। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে আমাদের 8 নং কোশ্চেনটা আছে আমরা একটু সেটা দেখি। আমাদের 8 নং কোশ্চেনের ভাজ্য হচ্ছে 30,000, ভাজক হচ্ছে 420। যেহেতু ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আমরা ভাজ্যও যদি 3 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে 300 হয়। তো 300-এর ভিতরে 420 যায় না, এই কারণে আমরা পরবর্তী আরও একটা অঙ্ক নেব, তাহলে 3000 হয়। 3000-এর ভিতরে 420 কয়বার যায়, আমরা যদি 7 বাদ দিই তাহলে 2940 হয়। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে 0, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 9 10, 10 10 মিলে গেলে 0, হাতে থাকে 1, 1 আর 2 3, 3 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তো এখানে 60 হয়। পরবর্তী আরও একটা অঙ্ক শূন্য আছে, আমরা সেই শূন্যটা নামাইলাম, তাহলে 600। এখন দেখব 600-এর ভিতরে 420 কয়বার যায়, আমরা দেখতেই পারতেছি একবার যায়। তো একবার দিলে 420, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 0, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকে 1, 1 আর 4 5, 6 থেকে 5 বাদ দিলে 1, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 71 আর ভাগশেষ পাইলাম হচ্ছে কত 180। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা 9 নং কোশ্চেনটা একটু দেখি, আমাদের হচ্ছে ভাজ্য 12,300 আর ভাজক হচ্ছে 300। তো ভাজক যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, আমরা প্রথমত ভাজ্য হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 123 হয়। তো 123-এর ভিতরে কিন্তু 300 যাচ্ছে না, এই কারণে আমরা কী করব, পরবর্তী আরও একটা অঙ্ক নেব, শূন্য একটা নেব, তাহলে 1230 হয়। তো 1230-এর ভিতরে 300 কয়বার যায়, 4 বার দিলে 1200 হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে 0, 3, 2 2 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে 30 পাইলাম। তো পরবর্তী আরও একটা শূন্য আমরা যেহেতু আছে, আমরা সেই শূন্যটা নামালাম 300। তো 300-এর ভিতরে 300 কয়বার যায়, একবার যায়। তো এক্ষেত্রে আমরা ভাগফল পাইলাম 41, ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের যে 10 নং কোশ্চেনটা আছে আমরা যদি একটু দেখি, তো এক্ষেত্রে আমাদের ভাজ্য হচ্ছে 35,000 আর ভাজক হচ্ছে 700। তো ভাজক যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, আমরা প্রথমত ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব, 350। 350-এর ভিতরে 700 যায় না, এই কারণে পরবর্তী আরও একটা অঙ্ক নেব, তাহলে 3500 হয়, 3500 হয়। এখন 3500-এর ভিতরে 700 কয়বার যায়, 5 বার যায়, 5 বার গেলে কত হয়, 3500 হয়, ঠিক আছে। তো 3500 থেকে 3500 বিয়োগ করলে 0, তো 0 আমরা লিখব না। এপাশে আরও একটা শূন্য আছে, সেই শূন্যটা আমরা এখানে নামাবো। তো যেহেতু 700 দ্বারা শূন্যর ভিতরে যায় না, এই কারণে এই শূন্যটা আমরা ভাগফলেও নেব, ঠিক আছে। নেওয়ার পরে এই শূন্য দ্বারা আমরা হচ্ছে ভাজককে গুণ করব, ভাজককে গুণ করলে শূন্যই হবে, সেই শূন্য আবার হচ্ছে এই যে এখানে যে আমরা শূন্যটা নামাইছিলাম ভাজ্য, তার নিচে বসাবো, বসে বিয়োগ করলে আসলে শূন্যই হবে। তার মানে ভাগফল হচ্ছে 50 আর ভাগশেষ দেখা যাচ্ছে 0, ভাগশেষ নাই, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে যদি 11 নং কোশ্চেনটা দেখি। 11 নং কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ভাজ্য দেওয়া আছে, তাহলে 48,000 হচ্ছে ভাজ্য আর ভাজক হচ্ছে আমাদের কত 800। তো আমরা এখন যেহেতু আমাদের ভাজক হচ্ছে 803 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য আমরা এখান থেকে 3 অঙ্ক বিশিষ্ট নেব 480। তো 480-এর ভিতরে 800 যায় না, এই কারণে পরবর্তী আরও একটা অঙ্ক নেব, তাহলে 4800 হয়। তো 4800-এর ভিতরে 800 কয়বার যায়, 6 বার যায়, 6 বার গেলে 4800 হয়, ঠিক আছে। তো পরবর্তী আরও একটা শূন্য আছে, তো আমরা এখন কি করব, এই শূন্যটা
আমরা হচ্ছে এখানে নিচে নামালাম। এখন শূন্যটা ভাজ্যেও নামাবো, আবার হচ্ছে ভাগফলেও নেব, ঠিক আছে। নেওয়ার পরে এই ভাগফলে যে শূন্যটা নিলাম এটা দ্বারা আমরা হচ্ছে ভাজককে গুণ করব, গুণ করলে আসলে শূন্য হবে, সেই শূন্যটা এই ভাজ্যের নিচে, ভাজ্য যে শূন্য আছে তার নিচে বসে বিয়োগ করব, তো বিয়োগ করলে আসলে শূন্যই হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 60 আর ভাগশেষ পাইলাম 0। এটা অবশ্যই আমাদেরকে করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যে 12 নং কোশ্চেনটা আছে, আমরা যদি এটা একটু দেখি, আমাদের ভাজ্য হচ্ছে 73,300 আর ভাজক হচ্ছে 600। তো যেহেতু ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আমরা প্রথমত ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 733 হয়। তো অবশ্যই দেখতে পারছি যে 600 চাইতে 733 বড়, তো ভাগ যাবে, এ কারণে আমরা একবার যদি দেই তাহলে 600, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 3 3, 7 থেকে 6 বার দিলে 133। তো পরবর্তী আমরা একটা শূন্য নামাবো এখানে, তাহলে 1330 হয়। 1330-এর ভিতরে 600 দেখা যাচ্ছে 6 দুগুণ 1200, 2 বার যাবে, তো 2 বার নিলে 1200, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 0 3, 3 থেকে 2 বার দিলে 1, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসানো। তো পরবর্তী যে আরও একটা উপরে শূন্য আছে সেই শূন্যটা আমরা এখানে নামাইলাম, তাহলে 1300। তো 1300-এর ভিতরে 600 আবার কয়বার যাবে, 2 বার যাবে, তো 2 বার গেলে এখান থেকে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে ভাগফল হচ্ছে আমরা পাইলাম 122 আর ভাগশেষ পাইলাম হচ্ছে 100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব হচ্ছে যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে আমরা এখন সেগুলো দেখব। তো 2 নম্বরে আমাদেরকে বলা আছে যে সঠিক কিনা যাচাই করো। আমাদেরকে এখানে কিছু যেমন এখানে দেওয়া আছে 29,845 ভাগ 293, এর ভাগফল হচ্ছে 101 আর হচ্ছে ভাগশেষ হচ্ছে 252। তো আসলে এটা সঠিক কিনা আমরা অবশ্যই এটা যাচাই করে দেখব। তো আমরা ভাজ্য নির্ণয়ের একটা সূত্র জানি, যেহেতু এই যে এইটা হচ্ছে ভাজ্য, 29,845-কে 229 দ্বারা ভাগ করে ভাগফল 101 পাওয়া গেছে, ভাগশেষ 252 পাওয়া গেছে। তো ভাজ্য নির্ণয়ের আমরা একটা সূত্র জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, যেহেতু আমাদের এখানে তথ্যগুলো দেওয়াই আছে। তো এক্ষেত্রে যে ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা, তো আমরা এখানে মানগুলো বসিয়ে আমাদের এখানে যে উপরে ভাজ্য দেওয়া আছে এবং ভাজ্য নির্ণয়ের সূত্র প্রয়োগ করে যদি সেটাই পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মানটা সঠিক। এবং আর একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে ভাগশেষটা দেওয়া আছে, এই ভাগশেষটা আমাদের ভাজকের চাইতে ছোট না বড়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে এই দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। ভাজ্যটা দেখতে হবে বের করে যে প্রদত্ত ভাজ্য সমান কি না, আর একটা দেখতে হবে এখানে যে ভাগশেষটা দেওয়া আছে এটা প্রদত্ত যে ভাজক সেই ভাজকের চাইতে ছোট না বড়, ঠিক আছে। যদি ছোট হয় তাহলে তো কোনো কথা নেই, আর যদি বড় হয় সেক্ষেত্রে তথ্যটি সঠিক হবে না, ঠিক আছে। তো আমরা একটু দেখি। তো ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, এক্ষেত্রে যদি আমরা ভাজক আমাদের কত দেওয়া আছে, এখানে ভাজক দেওয়া আছে হচ্ছে 293, ঠিক আছে। তো 293 বসাইলাম, গুণন ভাগফল আমাদের কত দেওয়া আছে 101, সেটা বসাইলাম, এরপর হচ্ছে প্লাস ভাগশেষ হচ্ছে 252, সেটাও আমরা বসাইলাম, ঠিক আছে। তো এখন আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি, 293 আর 101 যদি আমরা গুণন করি তাহলে 29,593 হয়, যোগ 252 আমরা যদি যোগ করি তাহলে 29,845 হয়। তো আমাদের এখানে কিন্তু ভাজ্য 29,845 সেটাই কিন্তু দেওয়া আছে। এবং এখানে যে আমাদের ভাগশেষ 252 সেটা কিন্তু আমাদের প্রদত্ত যে ভাজক 293 সেটার সাথে কিন্তু ছোট, তার মানে দুইটার ক্ষেত্রে আমরা সঠিক পাচ্ছি, তার মানে তথ্যটি হচ্ছে সঠিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 2 নং কোশ্চেনটা আছে সেইটা। তো আমাদের এখানে 2 নং কোশ্চেনটা কি দেওয়া আছে, 2-এর 2 এখানে দেওয়া আছে 39,493 ভাগ 321, এর ভাগফল হচ্ছে 123 আর ভাগশেষ হচ্ছে 10। তো আমরা ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তো এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই, ভাজক হচ্ছে কত 321 গুণন ভাগফল হচ্ছে 123 প্লাস ভাগশেষ হচ্ছে 10। তো 321 আর 123 যদি আমরা গুণ করি তাহলে 39,483 হয়, আর তার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে 39,493 হয়, ঠিক আছে। তো আমাদের প্রদত্ত ভাজ্যও কিন্তু সেটাই দেওয়া ছিল, এটা মিল আছে। এখন দেখব যে ভাগশেষটা সেটা ভাজকের চাইতে ছোট কিনা। তো এখানে যে ভাগশেষ 10 সেটা অবশ্যই আমাদের যে ভাজক 321 সেটার চাইতে কিন্তু ছোট, তার মানে প্রদত্ত তথ্যটি হচ্ছে সঠিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে 3 নং কোশ্চেনটা আছে আমরা একটু সেটা দেখব। তো আমাদের এখানে ভাজ্য হচ্ছে 97,500 আর ভাজক হচ্ছে 186, আর এর ভাগফল হচ্ছে 523 এবং ভাগশেষ হচ্ছে 222। তো আমরা ভাজ্য নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তো এক্ষেত্রে আমরা ভাজক হচ্ছে 186 গুণন ভাগফল হচ্ছে
523 আর ভাগশেষ হচ্ছে 222 আমরা বসাইলাম। তো এখন ক্যালকুলেশন যদি আমরা করি 186 আর 523 যদি আমরা গুণ করি তাহলে 97,278 হয়, তার সাথে যদি 222 আমরা যোগ করি তাহলে 97,500 হয়, যা আমাদের প্রদত্ত ভাজ্যের সমান। ঠিক আছে, তো এখন আরেকটা বিষয় দেখতে হবে, এখানে যে ভাগশেষটা দেওয়া আছে 522, এই ভাগশেষটা আমাদের যে ভাজক এটা সমান না বড়? তো এখানে দেখা যাচ্ছে আমাদের ভাজকটাই হচ্ছে কি 186, যেটা হচ্ছে ভাগশেষ 222-এর চাইতে ছোট। তার মানে যদি ভাগশেষটা বড় হয় তো অবশ্যই তো সেটাকে আমরা হচ্ছে ভাজক দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু এখানে তো বড় দেওয়া আছে, তাই না? তো আসলে 97,500কে যদি 186 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 222 হবে না। ঠিক আছে, অবশ্যই সেটা কি হতে হবে, 186 চাইতে ছোট হতে হবে। যদি ছোট হইতো তাহলে আমরা অবশ্যই বলতাম যে তথ্যটি সঠিক। যেহেতু ভাগশেষ ভাজক থেকে বড়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাই তথ্যটি সঠিক নয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে 3 নং কোশ্চেনগুলো দেখব। তো এখানে আমাদেরকে দেওয়া আছে যে ভাগ করো। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে হচ্ছে 595কে 10 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা অবশ্যই একটা বিষয় মনে রাখবো, যেহেতু আমাদের হচ্ছে 10টা হচ্ছে কি ভাজক, তাই না? অবশ্যই মনে রাখবো ভাজকের একক স্থানীয় অঙ্ক যদি কি হয়, শূন্য হয়। ভাজকের একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তাহলে ভাজ্যের একক স্থানীয় অংশটি ভাগশেষ হবে। এটা অবশ্যই আমরা মনে রাখবো যে ভাজকের একক স্থানীয় অঙ্কটি এখানে কি শূন্য, তাহলে ভাজ্যের যে একক স্থানীয় অঙ্ক 5 আছে সেটা অবশ্যই কি হবে, ভাগশেষ হবে। এটা অবশ্যই মনে রাখবো। তো আমরা যদি ভাগ করি, তো দেখো আমরা যদি যেহেতু আমাদের ভাজক এখানে 2 অঙ্ক বিশিষ্ট, তো ভাজ্য প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট নেব 69। তো 69-এর ভিতরে 10 যায় হচ্ছে কয়বার, অবশ্যই 6 বার যায়, 6 10 60, তাহলে 9, 6 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। পরবর্তী আরও একটা অঙ্ক 5 আছে, 5 আমরা নামালাম। এখন 95-এর ভিতরে 10 কয়বার যায়, অবশ্যই 9 বার যায়। তাহলে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে 5 অবশিষ্ট থাকে, তাহলে ভাগফল দেখা যাচ্ছে 69 আর ভাগশেষ হচ্ছে 5। এরপরে আমরা আরও একটি কোশ্চেন দেখি। তো এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমাদের হচ্ছে ভাজক হচ্ছে 10 আর হচ্ছে ভাজ্য হচ্ছে 2820। তো যেহেতু এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে ভাজ্যের একক স্থানীয় অঙ্ক শূন্য, তো সেক্ষেত্রে আমাদের যে ভাজক আছে সেই ভাজকের একক স্থানীয় অঙ্কটাও শূন্য হবে। তার মানে এখানে শূন্যই কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি সমাধান করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে কি শূন্যই হয়। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাজ্য এবং ভাজকের ডান পাশে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে আমরা ভাগের কাজ খুব সহজেই করতে পারি। যেমন এখানে ভাজকের একক স্থানীয় অঙ্ক শূন্য, ভাজ্যেরও একক স্থানীয় অঙ্ক শূন্য আছে, আমরা দুইটাই যদি বাদ দেই শূন্য দুইটা, তো এক্ষেত্রে 1 থাকে, এক্ষেত্রে 282 থাকে। তো 282কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল কিন্তু 282 হবে। তো এক্ষেত্রে আমরা যদি ভাগ করি তাহলে দেখবো যে আসলে 282 হয় কিনা। তো দেখেন এখানে হচ্ছে 2820 আর এখানে 10। তো যেহেতু 10 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, আমরা প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট ভাজ্য নেব। তো 28-এর ভিতরে 10 যায় 2 বার, তো 2 বার দিলে এখানে 20, তাহলে এখানে 8, পরবর্তী আরও একটা অঙ্ক 2 নামাইলাম। তো 82-এর ভিতরে 10 যায় 8 বার, বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 2, পরবর্তী আরও একটা অঙ্ক শূন্য আছে, শূন্যটা নামাইলাম। তাহলে 20-এর ভিতরে 10 যায় হচ্ছে 2 বার, 10 2 20। তো এখানে দেখা যাচ্ছে 282 কিন্তু আমাদের আসলে কি ভাগফল। ঠিক আছে, এবং ভাগশেষ কিন্তু শূন্যই পাইলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা 3 নং কোশ্চেনটা একটু দেখি, তাহলে এক্ষেত্রে আমাদের ভাজ্য হচ্ছে 6235 এবং ভাজক হচ্ছে 100। তো ভাজকের যদি একক এবং দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হয়, অবশ্যই আমরা মনে রাখবো ভাজকের একক এবং দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলে ভাজ্যের একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি হবে ভাগশেষ। ভাজকের একক এবং দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে ভাজ্যের একক ও দশক উভয় স্থানের অঙ্ক কী হবে, ভাগশেষ হবে। ঠিক আছে, তো আমরা একটু যদি দেখি, তাহলে এখানে যেহেতু ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আমরা প্রথমত ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব। 623-এর ভিতরে 100 যায় হচ্ছে কয়বার, 6 বার। তো যদি আমরা বিয়োগ করি এখান থেকে আমরা পাই 23। তো পরবর্তী আরও একটা অঙ্ক 5 আছে, 5 নামালাম। এখন 235-এর ভিতরে 100 কয়বার যায়, 2 বার যায়। তো 2 বার দিলে এখানে 35 থাকে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখতেই পারতেছি আমাদের এখানে যেহেতু ভাজকের একক এবং দশক উভয় স্থানের অঙ্ক শূন্য ছিল, তার কারণে ভাজ্যের একক ও দশক স্থানের অঙ্ক দুইটি কী হবে, ভাগশেষ হবে, সেটাও হয়েছে। ঠিক আছে, তো ভাগফল হচ্ছে 62, ভাগশেষ হচ্ছে 35। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমরা 4 নং কোশ্চেনটা একটু দেখি, তো এখানে হচ্ছে আমাদের 9400 হচ্ছে কি ভাজ্য আর ভাজক হচ্ছে 100। তো ভাজকের একক এবং দশক উভয় স্থানের অঙ্ক দুইটি শূন্য এবং ভাজ্যের একক এবং দশক উভয় স্থানের অঙ্ক দুইটি শূন্য। তো আমরা হচ্ছে ডান পাশে যেহেতু সমান সংখ্যক শূন্য আছে, আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 94। তো 94কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 94 হবে। তো এখান থেকে আমরা অনায়াসেই বলতে পারতেছি যে এটার হচ্ছে ভাগফল কত, 94।
তো আমরা যদি ভাগ করে দেখি, ঠিক আছে, এখানে যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আমরা এখান থেকে ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট নেব। তো 940-এর ভিতরে 100 যায় 9 বার, তো এখান থেকে পাই 40, পরবর্তী আরও একটা অঙ্ক শূন্য আছে, শূন্যটা নামাবো। তো 400-এর ভিতরে 100 যায় হচ্ছে কয়বার, 4 বার, তার মানে 94, ঠিক আছে। এখান থেকে ভাগফল পাইলাম 94। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 নং কোশ্চেনটা আমাদের হচ্ছে, যেহেতু আমরা এখান থেকে বলতে পারি যেহেতু ভাজকের একক এবং দশক উভয় স্থানের অঙ্ক দুইটি শূন্য, তার কারণে এখান থেকে ভাজ্যের একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি মিলে হয় 26, এই 26 অবশিষ্ট থাকবে। তো আমরা যদি ভাগ করে দেখি, তাহলে এখানে ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য কয় অঙ্ক বিশিষ্ট নেব, 3 অঙ্ক বিশিষ্ট নেব। 548, 548-এর ভিতরে 100 যায় হচ্ছে 5 বার, এখান থেকে থাকে 48, পরবর্তী আরও একটা অঙ্ক 2 নেব। তাহলে 482-এর ভিতরে 100 যায় 4 বার, তাহলে 400, এখান থেকে অবশিষ্ট থাকে 82, পরবর্তী আরও একটা অঙ্ক 6 আছে, 6 নামাইলাম। তাহলে 826-এর ভিতরে 100 যায় হচ্ছে 8 বার, তো যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 26, তার মানে ভাগফল হচ্ছে 548 আর ভাগশেষ হচ্ছে 26, ঠিক আছে। এরপরে যদি আমরা 6 নং কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, 6 নং কোশ্চেনে আমাদের হচ্ছে ভাজ্য 85,200 আর ভাজক হচ্ছে 100। তো ভাজকের যেহেতু একক এবং দশক উভয় স্থানের অঙ্ক দুইটি শূন্য এবং ভাজ্যের একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য, তার কারণে আমরা যদি শূন্য দুইটা বাদ দিই, ডান পাশে সমান সংখ্যক শূন্য বাদ দিই, তাহলে এখানে থাকে 1, এখানে 852, 852কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 852ই হবে। আমরা অনায়াসেই বলতে পারি ভাগফল হচ্ছে কত, 852, ঠিক আছে। আমরা ভাগ করে দেখতে পারি। তো এখানে ভাজক যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট নেব, 852 হয়। 852-এর ভিতরে 100 যায় হচ্ছে কয়বার, 8 বার, তো 8 বার দিলে 800, এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে পাই 52, পরবর্তী একটা শূন্য নামাইলাম। তাহলে এখন 520-এর ভিতরে 100 যায় 5 বার, এখান থেকে বিয়োগ করলে হয় 20, পরবর্তী আরও একটা শূন্য আছে, সেটা যদি নামাই তাহলে 200-এর ভিতরে 100 যায় 2 বার, তো 2 বার গেলে এখানে অবশিষ্ট থাকে শূন্য, তার মানে ভাগফল হচ্ছে 852, ভাগশেষ হচ্ছে শূন্য, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের যে 4 নং কোশ্চেনটা আছে, আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে বলা আছে যে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। কত গ্রাম চাল আছে? কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম, একদিন যদি 650 গ্রাম লাগে তাহলে কততম দিনে চাল শেষ হবে? এবং আমাদেরকে উত্তরটা হচ্ছে ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে বলতেছি, ঠিক আছে। তো আমরা সমাধান করলেই বুঝতে পারবো যে আসলে ক্রমবাচক জিনিসটা কি। তো দেখেন, এখানে 650 গ্রাম চাল লাগে হচ্ছে একদিনে, যেহেতু আমাদেরকে হচ্ছে দিন সংখ্যাটা বের করতে বলছে যে কততম দিনে চাল শেষ হবে, তো যেটা বের করতে বলবে, তো এটা আমরা যেহেতু ঐকিক নিয়মের মাধ্যমে বের করব, যার মানটা বের করতে বলবে সেটা আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে, ঠিক আছে। আর যার মাধ্যমে বের করব সেটা রাখবো হচ্ছে প্রথম লাইনের শুরুতে। যেহেতু দিন সংখ্যা বের করতে বলছে, তার কারণে আমরা দিনটা এখানে রেখেছি হচ্ছে শেষে, ঠিক আছে। তাহলে 650 গ্রাম চাল লাগে হচ্ছে একদিনে, তাহলে 98,000 গ্রাম চাল লাগবে কত দিন? তাহলে একদিনের চালটা দ্বারা যদি আমরা হচ্ছে মোট যে চাল 98,000 গ্রাম সেটাকে যদি ভাগ করি, তাহলে কত দিনে চালটা শেষ হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো 98,000 গ্রামকে যদি 560 দ্বারা ভাগ করি তাহলে 150 দিন, ঠিক আছে। তো এখানে ভাগ করার পরেও দেখা যাচ্ছে যে কিছু গ্রাম চাল অবশিষ্ট থাকে, যেটা হচ্ছে 650-এর চাইতে কম। যদি 650-এর সমান হইতো তাহলে কিন্তু আমাদের কি হইতো, 151 দিন হইতো, ঠিক আছে। যেহেতু 650-এর চাইতে কম, আমরা যদি 98,000-কে 560 দ্বারা ভাগ করি, তো দেখা যায় যে 650-এর চাইতে কিছু গ্রাম কম চাল থাকে, ঠিক আছে। তো যেহেতু উত্তরটা ক্রমবাচক সংখ্যায় বের করতে বলছে, তার কারণে আমরা এখানে লিখব হচ্ছে, আমাদেরকে এখানে লিখতে হবে যে 150 প্লাস 1 বা 151তম দিনে 98,000 গ্রাম চাল শেষ হবে। যেহেতু উত্তরটা ক্রমবাচক সংখ্যায় বের করতে বলছিল, ওই যে লাস্টে যে আমাদের কিছু গ্রাম চাল অবশিষ্ট ছিল এবং আমাদেরকে প্রশ্ন বলছে যে কততম দিনে শেষ হবে, তো এই কততম দিন এটাই হচ্ছে আসলে আমাদেরকে ক্রমবাচক সংখ্যা এভাবে বের করতে বলা হচ্ছে। তাহলে 150 দিন যাওয়ার পরেও কিছু চাল অবশিষ্ট থাকে, ঠিক আছে। তো সেই চালটা আসলে কত দিনে যায় শেষ হচ্ছে, 150 দিন যাওয়ার পরে 51তম দিনে যায়, অর্থাৎ 151তম দিনে যায় 98,000 গ্রাম চাল শেষ হচ্ছে, ঠিক আছে। তো আমাদেরকে এভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা 5 নং কোশ্চেনটা একটু দেখি, এখানে আমাদেরকে বলা আছে যে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তাহলে একক দশক শতক হাজার ও 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে 128টা প্রয়োজন হয়ে হচ্ছে একটি বই, তাহলে আমাদেরকে কি বের করতে বলছে, বই কয়টি তৈরি করা যাবে সেটা। তাহলে যার মান বের করতে বলবে সেটা আমরা কি রাখবো, প্রথম লাইনের শেষে, যার মাধ্যমে বের করবো সেটা রাখবো হচ্ছে প্রথম লাইনের শুরুতে। তাহলে 128টা প্রয়োজন হয় একটা বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এতটা 60,000টা প্রয়োজন হবে কতটা বইয়ের ক্ষেত্রে, এই মোট তা সংখ্যাকে একটা বইয়ের তা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি ভাগ করি তাহলে পাই হচ্ছে 468টি বই,
ঠিক আছে। যেহেতু এখানে হচ্ছে আমরা যদি ভাগ করি তো ভাগ করার পরেও দেখা যায় কিছুটা অবশিষ্ট থাকে, যেহেতু আমাদেরকে এখানে ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে বলে নাই, তার কারণে পরবর্তী যে কিছুটা অবশিষ্ট থাকে সেটা আমাদেরকে এখানে লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা পরিপূর্ণ 468টি বই তৈরি করতে পারবো, এখানে লিখবো অতএব 468টি বই তৈরি করা যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি 6 নং কোশ্চেনটা একটু দেখি, তো এখানে বলা আছে যে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো, 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমাদেরকে কি বের করতে বলছে? কর্মচারীর সংখ্যা, তার কারণে আমরা কর্মচারীটাকে লাস্টে রাখবো। ঠিক আছে, আর কার মাধ্যমে বের করব? যেহেতু এখানে ক্লু দেওয়া আছে যে যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা পায়, ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে 800 টাকা পায় একজন কর্মচারী, তাহলে মোট যে 95,200 টাকা এটা পাবে কতজন কর্মচারী? তাহলে একজন কর্মচারীর টাকার সংখ্যা দ্বারা আমরা মোট যে টাকার সংখ্যা সেটাকে ভাগ করব। তাহলে 95,200কে যদি 800 দ্বারা ভাগ করি তাহলে 119 জন। ঠিক আছে, তাহলে কর্মচারীর সংখ্যা হচ্ছে 119 জন। আশা করি 6 নং কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে 7 নং কোশ্চেনটা দেখি, এখানে আমাদেরকে বলা আছে যে একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তরটা ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে হবে, অর্থাৎ কততম মাসে যায় আমাদের 50,000 টাকা কি করবে? অতিক্রম করবে। ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখেন, যেহেতু মাস সংখ্যা বের করতে বলছে, এই মাসটা আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে, যার মাধ্যমে বের করবো সেটা রাখবো প্রথম লাইনের শুরুতে। তাহলে 850 টাকা সঞ্চয় করেন হচ্ছে এক মাসে, 850 টাকা কয় মাসে সঞ্চয় করে? এক মাসে। তাহলে মোট টাকা এত টাকা কত মাসে অতিক্রম করবে? 50,000 টাকা। তাহলে মোট যে 50,000 টাকা এটাকে যদি 850 দ্বারা ভাগ করি তাহলে 58 মাস। তো এখানে ভাগ করার পরেও দেখা যাচ্ছে যে কিছু টাকা অবশিষ্ট থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে 850-এর চাইতে কম। তো আমাদেরকে যেহেতু ক্রমবাচক সংখ্যায় বের করতে বলছে, তার কারণে আমরা লিখব যে 58 + 1 বা 59তম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে। ঠিক আছে, আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে 8 নং কোশ্চেনটা আছে আমরা সেটা দেখব। এখানে বলা আছে যে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? ঠিক আছে, তাহলে দেখেন আমাদেরকে যেহেতু বাক্স সংখ্যা বের করতে বলছে, এই বাক্স সংখ্যাটা আমরা রাখবো হচ্ছে প্রথম লাইনের শেষে, আর যার মাধ্যমে বের করব সেটা রাখবো হচ্ছে প্রথম লাইনের শুরুতে। তো এখানে দেখেন যে 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে, অথবা 250টি বস্তু প্যাকেট করার জন্য বাক্স প্রয়োজন একটি। তাহলে 43,548টি বস্তু প্যাকেট করার জন্য বাক্স প্রয়োজন কতটি? একটা বাক্সের যে প্যাকেট সংখ্যা সেটা দ্বারা যদি মোট প্যাকেট সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 174টি বাক্স। ঠিক আছে, তাহলে আমরা লিখব হচ্ছে 174টি বাক্স প্রয়োজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের অনুশীলনী 2-এর যে প্রশ্নগুলো ছিল আমরা সবগুলো প্রশ্ন একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় বা কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমরা এভাবে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সবগুলো অধ্যায়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনী কোশ্চেনগুলো আমরা সমাধান করে দেব। এছাড়াও অন্যান্য প্রশ্নগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম প্লাস দাখিল অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাসগুলো এখানে আপলোড করে দিচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেয়ার করো, তোমার একটি শেয়ারে আমাদের এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।